বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী ৮-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, আমরা যদি ১ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি, আমাদেরকে এখানে ১ নম্বরে দেওয়া আছে ৪, ৬, ৭, ৯, ১২ সংখ্যাগুলোর কোনটি মধ্যক। এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর মধ্যক কোনটা সেটা বের করতে হবে। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো বিন্যস্ত না অবিন্যস্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে ৪-এর পরে ৬, ৬-এর পরে ৭, ৭-এর পরে ৯, ৯-এর পরে ১২, তার মানে এগুলো আমরা বলতে পারি উপাত্তগুলো হচ্ছে বিন্যস্ত। তো যদি বিন্যস্ত না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বিন্যস্ত করে নিতে হবে, ঠিক আছে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম সত্য হচ্ছে উপাত্তগুলো বিন্যস্ত আছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু আমরা দেখতেই পারতেছি এখানে হচ্ছে বিন্যস্ত উপাত্ত, তো এরপরে আমাদেরকে দেখতে হবে যে উপাত্তের সংখ্যা এখানে জোড় সংখ্যক নাকি বিজোড় সংখ্যক। তো ১, ২, ৩, ৪, ৫, এখানে ৫টা উপাত্ত আছে, তার মানে বিজোড় সংখ্যক উপাত্ত। তো ৫টা যেহেতু উপাত্ত আছে এবং বিজোড় সংখ্যক, তার কারণে আমরা বলতে পারি যে মাঝামাঝি যে পদটা সেটাই হবে আসলে আমাদের মধ্যক। মাঝামাঝি সংখ্যাটাই হবে কি আমাদের মধ্যক। তো দেখো ৪, ৬, 2টা অঙ্কের পরে ৭, আবার যদি লাস্টের দিক থেকে আসি ১২, ৯, 2টা অঙ্কের পরে ৭, তার মানে ৭ই হবে হচ্ছে আমাদের মধ্যক, ঠিক আছে। তো দেখেন এখানে উপাত্ত সংখ্যা হচ্ছে ৫, যা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক হবে n+1/2তম পদ, অর্থাৎ n এর মান হচ্ছে ৫, যেহেতু উপাত্ত আছে ৫টা, তার সাথে ১ যোগ ৫ আর ১ ৬, ৬কে ২ দ্বারা ভাগ করলে ৩তম পদ, অথবা ৬কে ২ দ্বারা ভাগ করলে ৩তম পদ। তো এখানে আমরা ৩তম পদ পাচ্ছি, কত পদ পাচ্ছি হলে ৭, তার কারণে মধ্যক হবে ৭, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো ৮, ৯, ১০, ১২, ১৪, ১৬ সংখ্যাগুলোর কোনটি মধ্যক। তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে উপাত্তগুলো বিন্যস্ত কিনা, আমরা দেখতেই পারতেছি যে উপাত্তগুলো হচ্ছে বিন্যস্ত। এখানে উপাত্ত আছে কয়টা, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। তো আমরা দেখতে পারতেছি এখানে উপাত্ত হচ্ছে জোড় সংখ্যক। তাহলে এখন আমরা কি করব, মাঝামাঝি মানদ্বয়ের গড়েই হবে হচ্ছে আমাদের মধ্যক। তো দেখেন ৮, ৯, এরপরে হচ্ছে 2টা উপাত্ত ১০, ১২, আবার লাস্টের দিক থেকেও ১৬, ১৪, 2টা উপাত্তের পরে হচ্ছে ১০, ১২, তার মানে ১০ আর ১২ হচ্ছে মাঝামাঝি পর্যায়ে আছে। এই মাঝামাঝি মানদ্বয়ের গড়েই হবে হচ্ছে আমাদের কি মধ্যক, ঠিক আছে। তাহলে ১০ আর ১২ যোগ করে ২ দ্বারা ভাগ করলে যা পাবো সেটাই হবে কি আমাদের মধ্যক। তো আমরা একটু লক্ষ্য করি, দেখেন ১০ আর ১২ কত হবে, ১০ আর ১২ হবে ২২, ২২কে ২ দ্বারা ভাগ করলে হবে ১১, তার মানে খ নাম্বার যে ১১ অপশনটা আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো আমরা যদি তারপরে একটু দেখাই, দেখো এখানে মোট উপাত্ত সংখ্যা হলো ৬, যা জোড় সংখ্যক। মধ্যক হবে তৃতীয় ও চতুর্থ পদের যোগফল। তৃতীয় পদ ছিল ১০, চতুর্থ পদ ছিল হচ্ছে ১২, তাহলে ১০ আর ১২ যোগ করলে হয় ২২, তাকে ২ দ্বারা ভাগ করলে হয় ১১, ঠিক আছে। তার মানে ১১ই হবে মধ্যক। এরপরে দেখেন এখানে বলা আছে ৩ নম্বরে ৪, ৫, ৮, ৬, ৭, ১২ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক। তো এখন কিন্তু আমাদের প্রচুরকের কথা বলা হয়েছে। তো প্রচুরকের ক্ষেত্রে আমরা যে সংখ্যাটি অধিক সংখ্যক বার থাকে সেটাই কিন্তু আসলে প্রচুরক। তো দেখি এই সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যাটা একাধিক বার আছে বা অধিক সংখ্যক বার আছে বা সবচাইতে বেশি সংখ্যক বার আছে, সেটাই হবে আমাদের প্রচুরক। তো ৪ আছে একবার, ৫ আছে একবার, ৮ আছে একবার, ৬ আছে একবার, ৭ আছে একবার, ১২ আছে একবার, অর্থাৎ কোনো সংখ্যাই এখানে হচ্ছে একের অধিক বার নাই। তার কারণে আমরা বলতে পারি যে এখানে কোনো প্রচুরক নেই, অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বার। এরপরে এখানে দেখেন এখানে প্রত্যেকটি সংখ্যা একবার করে আছে, কোনো সংখ্যা একাধিকবার নাই, সুতরাং এখানে কোনো প্রচুরক নেই, আমরা এই কথাটা বলতে পারি। এরপরে যে ৪ নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে ৮, ১২, ১১, ১২, ১৪, ১৮ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক। তো দেখেন এখানে ৮ আছে একবার, ১২ আছে, যে এখানে একবার ১২, এখানে একবার ১২, দুইবার আছে, ১১ আছে একবার, ১৪ আছে একবার, ১৮ আছে একবার, তার মানে ১২ আছে হচ্ছে দুইবার, কারণে আমরা বলতে পারি প্রচুরক হবে ১২। এখানে ১২ সংখ্যাটি সর্বাধিক দুইবার আছে, সুতরাং প্রচুরক হবে ১২। এখন দেখেন ৫ নাম্বার কি বলা আছে যে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি। উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক কি হবে, মধ্য পদ্বয়ের গড়। হ্যাঁ, এটাই কিন্তু আসলে হবে মধ্য পদ্বয়ের গড় অথবা মাঝামাঝি পদ্বয়ের গড়।
ক নাম্বারটাই হবে অ্যান্সার। দেখেন খ নাম্বার কেন হবে না, এখানে কি বলছে মধ্যপদ্বয়ের সমষ্টি, না মধ্যপদ্বয়ের সমষ্টি হবে না। এরপরে বলছে শেষ পদ্বয়ের গড়, না শেষ পদ্বয়ের হবে না। এরপরে প্রথম দুইটি পদের সমষ্টি, না প্রথম দুইটি পদের সমষ্টিও হবে না, অর্থাৎ মধ্যপদ্বয়ের গড় এটাই হবে আসলে মধ্যক যদি উপাত্তের সঙ্গে জোড় হয়। এরপরে হচ্ছে 6 নম্বর প্রশ্নটা দেখেন, 48, 22, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের? এই উপাত্তগুলো আসলে কোন ধরনের? এখানে কি বলা আছে, বিন্যস্ত, অবিন্যস্ত, ঊর্ধ্বক্রমে সাজানো নাকি অধক্রমে বা নিম্নক্রমে সাজানো। তো এখানে যদি আমরা দেখতে পারি 48-এর পরে 22, 22-এর পরে আবার 28, ঠিক আছে। যদি সবচাইতে বড় আমরা 48 চিন্তা করি, তার চাইতে ছোট হচ্ছে 28 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেওয়া আছে 22। তার মানে আমরা দেখতে পারতেছি উপাত্তগুলো হচ্ছে ঊর্ধ্বক্রমেও সাজানো নয়, অধক্রমেও সাজানো নয়, তার মানে এগুলো হয় বিন্যস্ত হবে অথবা অবিন্যস্ত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপাত্তগুলো হচ্ছে এলোমেলোভাবে সাজানো, তার কারণে অ্যান্সার হবে খ নাম্বার, অবিন্যস্ত। ঠিক আছে। আচ্ছা, এরপরের যে 7 নম্বর প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করে দেখেন, নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত? এখানে কি দেওয়া আছে 8, 6, 0, 4, শূন্যটা মাঝখানে দিচ্ছে। যদি আমাদের শূন্যটা লাস্টে দিত তাহলে আমরা বলতে পারতাম এগুলো বিন্যস্ত, তার মানে এটা বিন্যস্ত নয়। 2, 4, 2, 4, দেখছেন এটাও বিন্যস্ত নয়। ঠিক আছে। এরপরে 8, 6, 4, 2, হ্যাঁ এটা আমরা বিন্যস্ত বলতে পারি, সবচাইতে বড় 8, তার সাইডে ছোট 6, তার সাইডে ছোট 4, তার সাইডে ছোট 2, তার মানে গ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখি ঘ নাম্বারটা কেন হবে না। 2, 4, 8, 0, শূন্যটা যদি প্রথমে থাকতো তাহলে বিন্যস্ত হইতো। ঠিক আছে। তো তার কারণে আমরা বলতে পারি ঘ নাম্বার হচ্ছে হবে না, আনসার হবে গ নাম্বার। এরপরে 8 নাম্বার দেখেন, এখানে কি বলা আছে 6, 12, 22, 22, 26, 30, 36 উপাত্ত সমূহের প্রচুরক 22। এখানে প্রচুরকের কথা বলা আছে 22। তো দেখি আমরা যে সবসাথে 22 বেশি সংখ্যক বার আছে কিনা। 6 আছে দেখা যাচ্ছে একবার, 12 আছে দেখা যাচ্ছে একবার, 22 আছে দুইবার, 26 আছে একবার, 30 আছে একবার, 36 আছে একবার। তার মানে যেহেতু 22 দুইবার আছে তার কারণে আমরা বলতেই পারি প্রচুরক হচ্ছে 22, এটা হচ্ছে রাইট। এরপরে কি বলা আছে মধ্যক 22। তো মধ্যক হচ্ছে কি মাঝামাঝি। আমরা দেখবো আসলে উপাত্ত কয়টা আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা উপাত্ত আছে। তো আমরা এখন দেখবো যে উপাত্তগুলো বিন্যস্ত কিনা, আগে সর্বপ্রথম আমাদের দেখতে হবে বিন্যস্ত কিনা। তো 6 তার সাথে বড় 12, তার সাথে বড় 22, তার সাথে আচ্ছা 22, 22, 26, 30, 36। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপাত্তগুলো বিন্যস্ত আছে। তো যেহেতু এখানে 7টা উপাত্ত, তো আমরা মাঝামাঝি যে উপাত্ত সেটাই হবে মধ্যক। 1, 2, 3, 4, 4 নম্বরে আছে 22, লাস্টের দিক থেকেও 1, 2, 3, 4, 4 নম্বরে আছে 22, তার মানে মধ্যক হবে 22। ঠিক আছে। তার মানে একও রাইট, দুইও রাইট। এখন দেখবো 3 নাম্বারটা রাইট কিনা। গড়, মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। গড় আমরা পাইলাম হচ্ছে কত, গড় এখনো বের করে নেই। মধ্যক পাইছি 22, প্রচুরকও পাইছি 22। এখন বলছে গড়, মধ্যক, প্রচুরক পরস্পর সমান কিনা, তার মানে আমাদের গড়টা বের করে দেখতে হবে যে আসলে গড় কত হয়। তো দেখেন আমরা এখানে গড়টা বের করেছি। গড় মানে কি, এখানে আমাদের যে 7টা উপাত্ত দেওয়া আছে 7টা উপাত্ত যোগ করে 7 দ্বারা ভাগ করেছি। তো 7টা উপাত্ত অর্থাৎ 6, 12, 22, 22, 26, 30, 36, তো এগুলো যদি আমরা হচ্ছে যোগ করে 7 দ্বারা ভাগ করি, যেহেতু 7টা উপাত্ত 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 22, অর্থাৎ আমরা গড়ও পাইলাম হচ্ছে 22। তার মানে গড়, মধ্যক, প্রচুরক পরস্পর হচ্ছে কি সমান, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা 1, 2, 3, তিনটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। এরপরে দেখেন আমাদেরকে কি বলা আছে, যে নিচের তথ্যের আলোকে 9 থেকে 12 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে। এখানে কেবল কি বলা আছে দেখেন, 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষার প্রাপ্ত ফলাফল। 6 জন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী 6 জন, 20 নম্বরের পরীক্ষা দেওয়া হয়েছিল। ধরো গণিত পরীক্ষা দেওয়া হয়েছিল 6 জন শিক্ষার্থীর মধ্যে, পূর্ণমান ছিল হচ্ছে 20। ঠিক আছে। তো তারা হচ্ছে আসলে কত পেয়েছিল 6 জন শিক্ষার্থী, একজন পেয়েছিল 8, একজন পেয়েছিল 10, একজন 16, একজন 14, একজন 16, একজন 20, অর্থাৎ 2 জন পেয়েছিল 16। ঠিক আছে। তো এখানে হচ্ছে 20-এর ভিতরে 6 জন এত এত করে পেয়েছি। তো এখন আমাদের কি বলা আছে 9 নম্বরে, যে উপাত্তসমূহের প্রচুরক কত। তো আমরা এখানে দেখব যে আসলে কোনো সংখ্যা, কোনো একটা নাম্বার এটা হচ্ছে একাধিক জন পেয়েছিল কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে 16 যে নাম্বারটা, এই 16 হচ্ছে 2 জন শিক্ষার্থী পেয়েছিল। তার কারণে এখানে 16 যেহেতু দুইবার আছে, তার কারণে আমরা বলতেই পারি প্রচুরক হচ্ছে এখানে কত 16। ঠিক আছে। এরপরে কি বলছে মধ্যক কত। আচ্ছা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত কি দেখতে হবে, যে উপাত্তগুলো বিন্যস্ত কিনা। তো দেখেন 10, 16, 14, 16, 20, তো এগুলো কিন্তু অবিন্যস্ত, তাই না, এগুলোকে আমাদেরকে আগে বিন্যস্ত করতে হবে। তো দেখেন এখানে আমরা বিন্যস্ত করেছি 8, 10, 14, 16, 16, 20। এখন আমরা দেখব যে আসলে এখানে উপাত্ত কয়টা আছে।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, অর্থাৎ আমাদের শুরুতেই বলা ছিল যে 6 জন শিক্ষার্থী, তার মানে উপাত্ত হচ্ছে 6টা। যেহেতু উপাত্তের সংখ্যা জোর, তো আমরা কী করবো, মাঝামাঝি মানদয়ের গড়েই হবে কি মধ্যক। তাহলে মাঝামাঝি আছে 14 আর 16, অর্থাৎ তৃতীয় পদ আছে হলো 14, চতুর্থ পদ আছে 16। তো মাঝামাঝি দুইটা মান যোগ করবো, 14 আর 16 যোগ করবো, যোগ করে 2 দ্বারা ভাগ করবো। 14 আর 16 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, অর্থাৎ মধ্যক হবে হচ্ছে কত, মধ্যক হবে 15। ঠিক আছে, মধ্যক তাহলে আমরা পাইলাম হচ্ছে 15। এখন দেখি কি বলা আছে, যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ও আচ্ছা, আমরা এখানে হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে দেখাইছি যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 8, 10, 14, 16, 16, 20। এখানে উপাত্ত সংখ্যা হলো 6, যা জোড় সংখ্যক। আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালেও হবে, নিম্নক্রমে সাজালেও হবে, যে কোনো একটা সাজালেই কিন্তু হয়। ঠিক আছে, তো এটাই আসলে আমরা এখানে দেখাইছি মধ্যকটা কীভাবে বের করতে হয়। আচ্ছা দেখেন, তাহলে মধ্যক হচ্ছে তৃতীয় চতুর্থ পদের যোগফল ডিভাইডেড বাই 2। তো আমরা যোগ করে কিছুক্ষণ আগেই দেখলাম, 15 পেয়েছিলাম। এখন দেখবো হচ্ছে গড় কত। ঠিক আছে, 11 নম্বরে বলা আছে গড় কত। তো আমরা যদি হচ্ছে উপাত্তগুলো একটু যোগ করি, গড় মানে হচ্ছে সবগুলো উপাত্ত যোগ করে যে কয়টা উপাত্ত সেই সংখ্যা দ্বারা ভাগ করা। যেহেতু উপাত্ত হচ্ছে 6টা, 8, 10, 14, 16, 16, 20, তো সবগুলো যোগ করে 6 দ্বারা ভাগ করেছি। তো যোগ করলে হয় 84, 84কে 6 দ্বারা ভাগ করলে হয় 14। তার মানে গড় কত, গড় হবে 14, খ নাম্বারটা। ঠিক আছে, এরপরে আমাদেরকে 12 নাম্বার কি বলা আছে, উপাত্তগুলোর সঠিক তত্ত্ব হলো সর্বোচ্চ নম্বর 16। হ্যাঁ, আমরা এই যে উপাত্তগুলো যেগুলো দেওয়া ছিল এখানে আমরা দেখতেই পারতেছি না, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের 20। ঠিক আছে, আমাদের এখানে 20 আছে। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের কেউ 20 পেয়েছে এলো কিনা, একটু দেখেন। এখানে 20 নম্বরের পরীক্ষা হয়েছিল, এই যে 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল 8, 16, 16, 14, 16, 20। তার মানে 20ও কিন্তু একজন শিক্ষার্থী পেয়েছিল, তার কারণে আমরা বলতে পারি সর্বোচ্চ সংখ্যা কি হবে, 20 হবে। তাহলে এখানে কি বলা আছে, উপাত্তগুলোর সঠিক তত্ত্ব হলো সর্বোচ্চ নম্বর 16, না এটা ভুল। তার মানে সর্বোচ্চ নম্বর কত হবে, 20 হবে। এরপরে বলা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য কত। সর্বোচ্চ নম্বর হচ্ছে 20 আর সর্বনিম্ন নম্বর হচ্ছে 8। 20 থেকে 8 বাদ দিলে 12। ঠিক আছে, এখানে আমাদের 12ই কিন্তু দেওয়া আছে, যে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12, তার মানে রাইট। এরপরে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে 40%। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় সর্বনিম্ন একজন শিক্ষার্থী পেয়েছিল হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ 20 নম্বরে পাই হচ্ছে 8 নাম্বার। তাহলে 1 নাম্বারে কত পাবে, 8কে 20 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আমাদেরকে বলছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%, যেহেতু এখানে পার্সেন্ট, তার মানে শতকরা বের করতে হবে। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আর 1 নম্বরে পাবে কত, 8কে 20 দ্বারা ভাগ করতে হবে। আর 100 নম্বরে পাবে কত, এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তো 100কে 20 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 দ্বারা 8কে গুণ করলে 40, অর্থাৎ 5 8কে 40, তার মানে 40%-এ পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে কত পার্সেন্ট, 40%। তার মানে আমাদের অ্যান্সার হবে 2 আর হচ্ছে 3, অর্থাৎ 2, 3 কোথায় আছে, গ নাম্বারে 2 আর হচ্ছে 3। আচ্ছা, তো দেখেন এগুলো আমরা দেখাইলাম। এরপরে হচ্ছে আমাদেরকে 13 নম্বরে কি বলছে দেখেন, যে তথ্য ও উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। তথ্য আর উপাত্ত কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। তথ্য আসলে কি, দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনা বা বিষয়সমূহ জানা বা সংগ্রহ করাকে তথ্য বলে। আর তথ্যকে যখন আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি তখন সেটা। তো দেখেন আমরা এখানে একটু লক্ষ্য করি যে কোনো গবেষণা কাজে ব্যবহারের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত পর্যবেক্ষণ মান, উপাদান বা বস্তুকে তথ্য বলে। ঠিক আছে, তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর ব্যাপক ব্যবহার দেখতে পাই। এছাড়া আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। তো এটাই হচ্ছে আসলে আমাদের তথ্য। ঠিক আছে, আমরা বিস্তারিত বললাম। আচ্ছা, এখন আমরা যদি একটু উপাত্তটা দেখি, আমরা জানি যে তথ্যকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলেই সেটা কি হয়ে যায়, উপাত্ত হয়ে যায়। তো দেখেন, যেহেতু আমাদের উদাহরণের মাধ্যমে দেখব আমরা, তো পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। বর্ণিত সংখ্যাসূচক তথ্যই কি উপাত্ত। যেমন কোনো স্থানের দৈনিক সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বা কয়েকদিনের বৃষ্টিপাতের পরিমাণ সংগ্রহ করলে এটা উপাত্ত হবে। আবার 10 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর রোল নম্বর অনুযায়ী
প্রাপ্ত নম্বর হলো উপাত্ত। ঠিক আছে, আমরা এটাও বলতে পারি যে 10 জন ছাত্রের বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর হলো উপাত্ত, আমরা রোল নম্বর অনুযায়ী বলতে পারি। আচ্ছা, এখন দেখেন 14 নম্বরে কি বলা আছে যে কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় ব্যাখ্যা করো। তাহলে কালাম, ঠিক আছে, তার ওজন হচ্ছে কত কেজি? 50 কেজি। আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজনও 50 কেজি। এখন এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় সেটা আমাকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো দেখেন, কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের মধ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে গড় ওজন 50 কেজি, এটা দ্বারা আসলে পরিসংখ্যান বোঝায়। কিভাবে? কেননা একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। একটা যদি সংখ্যা দ্বারা কোনো একটা তথ্য প্রকাশ করা হয় সেটা আসলে কি হবে না? উপাত্ত হবে না। এখানে কালামের ওজন 50 কেজি একটি মাত্র সংখ্যাভিত্তিক তথ্য, কাজেই এটি পরিসংখ্যান নয়। অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি একটি বৈশিষ্ট্য পরিমাপক একাধিক সংখ্যা বোঝায় বলে এটি একটি পরিসংখ্যান। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে 15 নম্বরের যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন কি বলা আছে যে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর। তোমাদের শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে আমাদেরকে দেওয়া আছে 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, 70, 60, 30, 40, 80, 75, 90, 100, 95, 90, 85। ঠিক আছে, তো এখন কি বলা আছে ক নাম্বারে যে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত। তো দেখো, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি 30, 40, 35, 50, 60, 70, 65, এই উপাত্তগুলো আসলে কিন্তু বিন্যস্ত উপাত্ত নয়। বিন্যস্ত উপাত্ত নয়, কারণ দেখেন এখানে 100 আছে, 100-র পরে আবার 95। ঠিক আছে, আবার হচ্ছে 100-র আগে 90, তার মানে এগুলো কি নয়? বিন্যস্ত উপাত্ত নয়। তাহলে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? এরপরে খ নাম্বারে বলছে উপাত্তগুলো বিন্যস্ত হলে অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। উপাত্তগুলো যদি অবিন্যস্ত হয় তাহলে কি করো? বিন্যস্ত করো। আর গ নাম্বারে কি বলা আছে? উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে ক নাম্বার প্রশ্ন আমরা কি বলতে পারি? প্রদত্ত উপাত্তগুলো এলোমেলোভাবে সংগৃহীত, কাজে এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। খ নাম্বার উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো, আমরা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমেও বিন্যস্ত করতে পারি, মানের নিম্নক্রমেও বিন্যস্ত করতে পারি। তো দেখেন এখানে আমরা 30, 30, 35, 40 অর্থাৎ আমরা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি, ছোট থেকে বড়তে সাজাইছি। ঠিক আছে, এভাবে আমরা হচ্ছে এখানে সাজিয়ে তোমাদেরকে দেখাইলাম। এরপরে হচ্ছে গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছিল যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই। যেহেতু আমাদেরকে হচ্ছে বিন্যস্ত, আমাদেরকে এখানে কি বলা ছিল গ নাম্বারে দেখেন যে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম ও অধক্রমে অনুসারে সাজাও, অর্থাৎ ঊর্ধ্বক্রমেও বিন্যস্ত করতে হবে, অধক্রমে বা নিম্নক্রমেও বিন্যস্ত করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা প্রথমত ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাইলাম। ঠিক আছে, তো দেখেন প্রথমে সবচাইতে ছোট, তার চাইতে বড় 35, তার চাইতে বড় 40, তার চাইতে বড় 50, তার চাইতে বড় 60, তার চাইতে বড় 65, তার চাইতে বড় 77, এরপরে 75, 80, এরপরে 85, 90, 90, 95, 100। ঠিক আছে, তো আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাইলাম। এখন অধক্রমে সাজাবো। তাহলে অধক্রমে মানে কি? নিম্নক্রমে সাজানো, বড় থেকে ছোটতে সাজানো। সবচাইতে বড় 100, তার চাইতে ছোট 95। ঠিক আছে, এখানে আমরা লিখেছি উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে সবচাইতে বড় 100, তার চাইতে ছোট 90, তার চাইতে ছোট 95, তার চাইতে ছোট 90, এরপরে 85, এরপরে 80, 75, 75, এরপরে 77, 65, 60। ঠিক আছে, এরপরে 50, 40, 35, 30। ঠিক আছে, আমরা সাজিয়ে দেখাইলাম। এরপরে হচ্ছে 16 নম্বরে কি বলা আছে? তোমার শ্রেণীর 15 জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। তোমার শ্রেণীর, ঠিক আছে, 15 জন শিক্ষার্থীর ওজন তুমি নিতে হবে, তোমাকে নেওয়ার পরে সেগুলোর গড় নির্ণয় করতে হবে। তো দেখো, আমার শ্রেণীর 15 জনের ওজন কেজিতে নিচে উপস্থাপন করা হলো। মনে করো এখানে আমরা হচ্ছে 15 জন শিক্ষার্থীর ওজন নিয়েছি 51, 40, 47, 52, 38, 41, 55, 43, 35, 44, 57, 49, 50, 43, 48। এখন এদের আমরা গড় নির্ণয়, গড় কীভাবে নির্ণয় করব? সবগুলোই যোগ করে, যেহেতু 15 জন 15 দ্বারা ভাগ করব। ঠিক আছে,
তো দেখেন এখানে আমরা সবগুলো আগে গড় নির্ণয় করেছি, এখানে 15 জনের ওজনের সমষ্টি আগে সমষ্টি নির্ণয় করেছি, তো সবগুলোই যোগ করলে আমরা পাই হচ্ছে 693। তাহলে আমরা জানি গড় সমান সমান উপাত্ত সমূহের সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্ত সমূহের সমষ্টি হচ্ছে 693 আর উপাত্তের সংখ্যা হচ্ছে 15, যেহেতু 15 জন। তাহলে 693কে 15 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 46.2, অর্থাৎ নির্ণয় গড় কত 46.2। ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্য নিয়ে 15 জনের ওজন সংগ্রহ করে উপস্থাপন করবে এবং গড় নির্ণয় করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে 17 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। এখানে আমাদেরকে কিছু উপাত্ত দেওয়া আছে 9, 12, 10, 6, 15, 8, 7, 14, 13। তো এগুলোর হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে। তো মধ্যক নির্ণয় করার সর্বপ্রথম শর্ত কি, যে উপাত্তগুলো বিন্যস্ত আছে কিনা। তো এখানে আমরা দেখতেই পারতেছি উপাত্তগুলো অবিন্যস্ত, এলোমেলোভাবে আছে। তাহলে প্রথমত বিন্যস্ত করব, এরপরে দেখব হচ্ছে উপাত্তের সংখ্যা জোড় না বিজোড়। ঠিক আছে। তো আমরা একটু দেখি যে নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের উপাত্ত। তো আমরা এখন কি করব, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো ঊর্ধ্বক্রমে সাজাইলাম 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাইলাম। এখন এখানে উপাত্ত কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা উপাত্ত। ঠিক আছে। তার মানে মাঝামাঝি মানটাই হবে হচ্ছে মধ্যক। তাহলে 1, 2, 3, 4, 5, 5 নম্বরে আছে 10, লাস্টের দিক থেকেও 1, 2, 3, 4, 5, 5 নম্বরে আছে 10, তার মানে মধ্যক হবে 10। তো দেখেন তারপর আমরা একটু দেখাই। তো এখানে উপাত্ত সংখ্যা 9 যা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক হবে উপাত্তের সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে 9 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ, অর্থাৎ 10 ভাগ 2 তম পদ। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 তম পদ। 5 তম পদ আমরা কত পাইছি, 10 পাইছি। ঠিক আছে। তাহলে নির্ণয়ের মধ্যক হচ্ছে 10। আচ্ছা, এরপরে যে 18 নম্বর প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। এখানে কি বলা আছে যে নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। এখানে আমাদের কিছু উপাত্ত দেওয়া আছে। তাহলে 1400, 2500, 1500, 700, 600, 900, 1050, 1100, 800 আর হচ্ছে 1200, এগুলোর হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো আমরা আগে উপাত্তগুলো বিন্যস্ত করব, এরপরে মধ্যক নির্ণয় করব। তাই নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করতে হবে। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো উপাত্তগুলোকে যদি ছোট থেকে বড়তে সাজাই, তাহলে প্রথমত সবচেয়ে ছোট 600, তার সাথে বড় 700, এরপরে 800, 900, 1050, 1100, 1200, 1400, 1500, 2500। ঠিক আছে। এখন এখানে কয়টা উপাত্ত দেখেন একটু লক্ষ্য করেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা উপাত্ত আছে। তার মানে মাঝামাঝি মানদয়ের গড়েই হবে মধ্যক। ঠিক আছে। এখানে উপাত্ত সংখ্যা হলো 10, যা জোড় সংখ্যক। তাহলে এক্ষেত্রে দেখেন 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 5 নাম্বার আর এটা হচ্ছে 6 নাম্বার। তাহলে 1050 আর 1100 এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 5টি করে উপাত্ত পাওয়া যায়। তার মানে পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে মধ্যক দেখেন, তাহলে পঞ্চম পদ হচ্ছে 1050, ষষ্ঠ পদ হচ্ছে 1100, একে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1075। তাহলে নির্ণয় মধ্যক কত হবে, 1075। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখেন, 9, 16, 14, 22, 17, 20, 11, 7, 19, 12, 21 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। তো সেমভাবে আমরা হচ্ছে আগে বিন্যস্ত করব, এরপরে দেখব উপাত্তের সংখ্যা জোড় না বিজোড়। তো দেখেন তাহলে আমরা হচ্ছে উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ছোট থেকে বড়তে সাজাইলাম, 7-এর পরে 9, তারপরে 11, 12, 14, 16, 17, 19, 20, 21, 22। এখানে উপাত্তসমূহের সংখ্যা 11 যা বিজোড় সংখ্যক। যেহেতু উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক, তাহলে সুতরাং মধ্যকীয় উপাত্তসমূহের সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে উপাত্তের সংখ্যা 11, 11কে 2 দ্বারা ভাগ, 11-এর সাথে 1 যোগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে ষষ্ঠ পদ। তাহলে ষষ্ঠ পদ আসলে কত দেখেন, 1, 2, 3, 4, 5, 6, ষষ্ঠ পদ হচ্ছে 16। তার কারণে আমাদের মধ্যক কত হবে, মধ্যক হবে 16। এরপরে 20 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, বলা আছে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো সেমভাবে তাহলে আমরা এখানে কি বলবো, সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে দেখেন প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড়তে সাজাইলাম,
5 7 9 10 11 12 13 14 15 16 19 20 21 23 24 25। এখন এখানে কি দেখতে পাচ্ছি কয়টা, এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 16টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। যেহেতু 16 জোড় সংখ্যক, তার মানে মাঝামাঝি যে দুইটা মান আছে এদের গড়েই হবে মধ্য। তো দেখেন তাহলে এক্ষেত্রে সংখ্যাগুলো সমান দুই ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 8টি করে সংখ্যা পাওয়া যায়। তার মানে অষ্টম ও নবম পদের যোগফল ডিভাইডেড বাই 2, এটাই হবে আসলে মধ্যক। তো দেখেন অষ্টম পদ 14, নবম পদ হচ্ছে 15। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 14.5। তো এটাই হচ্ছে আসলে আমাদের নির্ণয় মধ্যক। এরপর হচ্ছে 21 নম্বর প্রশ্নে কি বলা আছে যে কোনো উপাত্তের সাংখ্যিক মান হলো 4 5 6 7 8 8 9 11 12, এদের প্রচুরক নির্ণয় করো। তো এই সংখ্যাগুলোর ভিতরে সবচাইতে বেশিবার কে আছে সেটাই হবে আসলে প্রচুরক। দেখেন 4 আছে একবার, 5 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, 8 আছে দুইবার, 9 আছে একবার, 11 আছে একবার, 12 আছে একবার, তার মানে 8ই হবে আমাদের প্রচুরক। তারপর আমরা এখানে একটু বললাম দেখেন উপাত্তের সাংখ্যিক মান হলো এগুলো, এদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো 8 সংখ্যাটি দুইবার আছে এবং বাকি সংখ্যাগুলো একবার, একের অধিকবার নেই, সুতরাং প্রদত্ত সাংখ্যিক মানগুলোর প্রচুরক হবে 8। ঠিক আছে। এরপরে 22 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে দেখেন 3 4 6 7 8 9 10 11 সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। তো সেমভাবে আমরা এখানে দেখতে পারতেছি যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে। দেখেন 3 আছে একবার, 4 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, 8 আছে একবার, 9 আছে একবার, 10 আছে একবার, 11 আছে একবার, তার মানে এখানে সবগুলো সংখ্যাই একবার করে আছে, কোনো প্রচুরক এখানে হবে না। তো দেখেন তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে প্রদত্ত সাংখ্যিক মানগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে এবং সংখ্যা একবার আছে, সংখ্যাগুলো সবগুলো সংখ্যা একবার করে আছে, কোনো সংখ্যাই একাধিকবার নেই। ঠিক আছে। তো প্রচুরকের ক্ষেত্রে মানের ঊর্ধ্বক্রমে সাজানো থাক বা নিম্নক্রমে সাজানো থাক সেটা আমাদের কোনো বিষয় না, আমাদের জাস্ট দেখতে হবে যে কোন সংখ্যাটি একাধিকবার আছে। তো এখানে আমরা দেখতে পারি যে কোনো সংখ্যাই একাধিকবার নেই, সবগুলোই একবার করে আছে, কোনো সংখ্যাই একাধিকবার নেই, সুতরাং উপাত্তসমূহের প্রচুরক নেই। ঠিক আছে। এরপরে হচ্ছে 23 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করেন, নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো। 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়, ঠিক আছে, টাকায় দেওয়া হলো 155 156 155 65 73 143 61 46 56 62 58 148 159 এভাবে আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই বইটা দেখলেই বুঝতে পারবা এভাবে আমাদের দেওয়া আছে। এখন কি বলা আছে, মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও ও সারণীবদ্ধ করো ও গড় নির্ণয় করো। তাহলে মানের ক্রমানুসারে সাজাইতে হবে, এরপর উপাত্তসমূহ সারণীবদ্ধ করতে হবে এবং গড় নির্ণয় করতে হবে। 5 নম্বরে উপাত্তসমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। তো দেখেন তাহলে প্রদত্ত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ তোমরা আসলে এগুলো বুঝতেই পারতেছো, সবচাইতে ছোট আগে নেব, তার চাইতে বড় নেব, তার চাইতে বড়, এইভাবে সবচাইতে ছোট 122, তার চাইতে একটু বড় 125, তার চাইতে বড় 132। তো এইভাবে আমরা হচ্ছে ছোট থেকে বড়তে সাজাইছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে বলা হয়েছিল যে উপাত্তসমূহ সারণীবদ্ধ করো। ঠিক আছে, তাহলে আমরা শ্রমিকের নং দিয়েছি এখানে যে 1 2 3 এভাবে, অর্থাৎ সবচাইতে ছোট যে তাকে 1 দিয়েছি, তার চাইতে একটু বড় যে তাকে 2 দিয়েছি, তার চাইতে একটু বড় যে 3, এভাবে আমরা ক্রমানুসারে লিখেছি। ঠিক আছে, যেহেতু আমাদের হচ্ছে 38 জন আছে, তো আমরা এখানে লিখেছি দেখো। এরপরে হচ্ছে যে 1 নাম্বারে সে হচ্ছে 122, যে 2 নাম্বারে সে 125, এর 3 নাম্বারে তার হচ্ছে 132, এটা হচ্ছে টাকার সাপ্তাহিক সঞ্চয়। ঠিক আছে, তো দেখেন এভাবে আমরা লিখেছি, এভাবে আমরা হচ্ছে প্রথমত এখানে 19 পর্যন্ত, যে 19 নাম্বারে তার হচ্ছে সঞ্চয় 148। ঠিক আছে, এরপরে হচ্ছে যে 20 নাম্বার তার হচ্ছে 150, 21 নাম্বারে 150। ঠিক আছে, এভাবে 22 23। ঠিক আছে, এভাবে দেখো আমরা সবগুলো এখানে সাজিয়ে দেখালাম। এই যে 38 পর্যন্ত, যে 38 তার হচ্ছে 173। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে সারণীবদ্ধ করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমাদেরকে বলা হয়েছিল যে গড় নির্ণয় করতে হবে। এই যে 38 জন যে সঞ্চয় দেওয়া আছে, 38 জনের সাপ্তাহিক সঞ্চয়, এদের গড় নির্ণয় করতে হবে। তো উপাত্তসমূহের সমষ্টি, আমরা এই যে 38টা যে সংখ্যা আছে আমরা সবগুলো সংখ্যায় যোগ করেছি। তো যোগ করে এখানে পেয়েছি হলো 5681। ঠিক আছে,
তো আমরা কি জানি উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে 38টা, তা আমরা গড় সমান জানি উপাত্ত সমূহের সমষ্টি ডিভাইডেড বাই উপাত্ত সমূহের সংখ্যা। তো গড় 5681কে 38 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 149.5, তাহলে নির্ণয় গড় 149.5 টাকা। ঠিক আছে, এরপরে আমাদেরকে খ নাম্বারে কি বলা হয়েছিল একটু লক্ষ্য করো, যে মধ্যক নির্ণয়। এখানে উপাত্ত সমূহের সংখ্যা 38, যা হচ্ছে জোড় সংখ্যক। তো আমরা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি জানি, উপাত্ত সমূহকে আগে আমাদেরকে বিন্যস্ত করতে হবে, তাই না? তো মনে করো আমরা হচ্ছে উপাত্তগুলোকে বিন্যস্ত করেছি। তো এখানে দেখো আমরা হচ্ছে আমাদের কিন্তু ক নাম্বারে বলা হয়েছিল যে মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও। তো আমরা ক নাম্বার উপাত্তসমূহ কিন্তু এখানে বিন্যস্ত করেছিলাম। ঠিক আছে, ক নাম্বার এখানে কিন্তু উপাত্তসমূহ বিন্যস্ত করেছিলাম, অর্থাৎ ছোট থেকে আমরা বড়তে সাজাইছিলাম, যা আমরা তোমাদেরকে দেখাইছি। তো এখন আমাদেরকে হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক হচ্ছে মাঝামাঝি মানদয়ের গড়, যেহেতু উপাত্তের সংখ্যা হচ্ছে 38। তো এক্ষেত্রে সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 19টা করে সংখ্যা পাওয়া যায়। তার মানে 19 আর 20তম পদ যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। মধ্যক তাহলে কি হবে, 19তম ও 20তম পদের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে 19তম পদ হচ্ছে 148, 20তম পদ হচ্ছে 150, একে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 149। তো এটাই হচ্ছে মধ্যক। ঠিক আছে, এরপরে আমাদেরকে আবার পুরুষরূপও নির্ণয় করতে হবে। ঠিক আছে, পুরুষরূপটাও আমরা একটু দেখি। তো পুরুষরূপ এখানে 140 আছে 3 বার, 145 আছে হচ্ছে 2 বার, 146 আছে হচ্ছে 2 বার, 148 আছে 2 বার, 150 আছে 2 বার, 155 আছে 2 বার। আমরা যদি একটু সংখ্যাগুলো তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবা 156 আছে 3 বার, বাকি উপাত্তগুলো আছে হচ্ছে 1 বার করে। তাহলে 140 আর 156 সর্বাধিক বার আছে। যেহেতু একটি উপাত্তে একাধিক পুরুষরূপ থাকতে পারে, তাই নির্ণয় পুরুষরূপ হবে 140 টাকা ও 156 টাকা। ঠিক আছে, তো 140ও আছে 3 বার, 156 আছে কতবার, 3 বার, তার কারণে এই দুটাই হবে কি পুরুষরূপ। ঠিক আছে, মধ্যক হচ্ছে 149 আর পুরুষরূপ হলো 140 আর হচ্ছে কত 156। আচ্ছা, এখন আমরা হচ্ছে 24 নাম্বার যে প্রশ্নটা আছে সর্বশেষ, 24 আর 25 এই দুইটা প্রশ্ন আমরা একটু সমাধান করি। দেখেন, তো এখানে বলা আছে যে সকাল 6টা থেকে শুরু করে সূর্যের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে সকাল 6টা থেকে শুরু করে সূর্যের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা আমাদেরকে ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখাইতে হবে। ঠিক আছে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রাগুলো মনে করো নির্ণয় করা হয়েছে, তো এগুলো আমাদেরকে রেখাচিত্রের মাধ্যমে দেখাইতে হবে। আচ্ছা দেখো, এখন ক নাম্বারে বলা আছে যে 0 থেকে আর 0 ডিগ্রি ফারেনহাইট থেকে 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে, অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে। আর খ নাম্বারে বলা আছে যে 12 ঘন্টায় তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও, 12 ঘন্টার তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও। তো দেখো, আমাদের প্রশ্নে যে আমাদের উদ্দীপকে যে প্রশ্নটা দেওয়া ছিল যে সকাল 6টা থেকে শুরু করে সূর্যের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট উপাত্তে নিম্নে দেওয়া হলো। ঠিক আছে, তো দেখেন সময় হচ্ছে আমরা উপরের লাইনে দিয়েছি আর তাপমাত্রা হচ্ছে নিচে দিয়েছি। যখন হচ্ছে সকাল 6টা তখন তার তাপমাত্রা ছিল হচ্ছে 102। তাহলে 3 ঘন্টা অন্তর হবে কয়টা, 6টার পরে 7, 8, 9 অর্থাৎ সকাল 9টা, তখন হচ্ছে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট। আর যখন 9টার পরে 3 ঘন্টা যদি আমরা যাই, 9টার পরে 10টা, 11টা, 12টা, তো তখন 12টা কিন্তু আর সকাল থাকে না, তখন হয়ে যায় হচ্ছে দুপুর 12টা, তো তখন হচ্ছে 160 ডিগ্রি ফারেনহাইট। এরপরে হচ্ছে 12টার পরে 3 ঘন্টা, তখন হয়ে যায় বিকাল 3টা, তখন তার তাপমাত্রা হচ্ছে 101। আর যখন সন্ধ্যা 6টা তখন তার তাপমাত্রা হচ্ছে 102। তাহলে ছক কাগজে আমরা এখন হচ্ছে এটার কি করব, রেখাচিত্র দেখাবো। তাহলে ছক কাগজে পরস্পর লম্ব দুইটি সরলরেখা আঁকা হলো। আমরা যদি একটু দেখাই, তো দেখেন আমরা হচ্ছে এখানে একটু দেখাই। দেখেন আমরা প্রথমত কিভাবে নিয়েছি আমরা একটু পরে দেখাচ্ছি। তো এগুলো আশা করি তোমরা দেখতে পারতেছ। তো আমরা দেখেন এখানে এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে এই যে এক্স অক্ষ অনুভূমিক বরাবর যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষ দিয়েছি, আর যেটা হচ্ছে উলম্ব বরাবর সেটাকে আমরা হচ্ছে ওয়াই অক্ষ দিয়েছি। ঠিক আছে, তো এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা সময় নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে তাপমাত্রা নিয়েছি। দেখো তাপমাত্রা নিয়েছি, তাহলে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে এই 0 বিন্দুতে সেট করেছে। ঠিক আছে,
তার কারণে এটাকে আমরা 0 বিন্দু দিয়েছি। তাহলে এই এখান থেকে 3 ঘন্টা অন্তর হচ্ছে 6টা। আচ্ছা, এখান থেকে দেখেন 6টা। আচ্ছা, এরপরে হচ্ছে 6টার পরে 9টা, এরপরে 12টা, এরপরে হচ্ছে 3টা, এরপরে হচ্ছে 6টা। অর্থাৎ এটা হচ্ছে সকাল 9টা, দুপুর 12টা, দুপুর 3টা, বিকাল 6টা। ঠিক আছে, অথবা সন্ধ্যা 6টা আমরা বলতে পারি। দেখেন, আচ্ছা, এরপরে হচ্ছে 99 ডিগ্রি, 100, 101, 102, 103, 104। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে তাপমাত্রা ছিল যে 102, 100, 104, 101, 102 এভাবে তাপমাত্রা ছিল না। তো আমরা এখানে 99, এরপরে 100, এরপরে 101, 102, 103, 104। অর্থাৎ এখানে আমরা দেখতে পারতেছি 99 থেকে 100 পর্যন্ত এখানে 5টা ঘর আছে। ঠিক আছে, আমরা 5টা ঘর সমান একটা তাপমাত্রা নিয়েছি, এক একক তাপমাত্রা নিয়েছি। 99 এর পরে আমরা 100 নিয়েছি। তো 99 থেকে 100 এখানে তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আর এখানে ঘর আছে 5টা, তা 5টা ঘর সমান আমরা একটা তাপমাত্রা নিয়েছি। সেমভাবে এখানে 100 থেকে 101, অর্থাৎ এখানে 5টা ঘর আছে, আমরা তাপমাত্রা নিয়েছি হচ্ছে 1। ঠিক আছে, 5টা ঘর সমান একটা তাপমাত্রা নিয়েছি। আর এখানে হচ্ছে আমরা, আচ্ছা, আমরা যদি একটু দেখাই এখানে আমরা কিভাবে আর কি গ্রাফ পেপারটা লিখেছি, কিভাবে আমরা ঘরগুলো নিয়েছি আমরা একটু দেখাই এখানে। তো দেখেন, অনুভূমিক রেখা এক্স অক্ষ এবং এক্স অক্ষের ওপর লম্ব সরলরেখা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ যারা 0 বিন্দুতে সেট করেছে। দেখেন, এই যে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ, এরা হচ্ছে 0 বিন্দুতে কি করেছে, সেট করেছে। এরপরে কি বলছে, এক্স অক্ষের প্রতি 5 ঘর সমান 3 ঘন্টা। এক্স অক্ষের প্রতি 5 ঘন্টা, 5 ঘর সমান 3 ঘন্টা সময় ধরা হয়েছে। দেখেন, এই যে 6টা থেকে 9টা, এখানে ঘর আছে কয়টা, 5টা ঘর আছে না, কিন্তু এখানে আমরা নিয়েছি হলো 3 ঘন্টা। 6টা থেকে 9টা, এখানে কিন্তু পার্থক্য 3 ঘন্টা। 9টা থেকে 12টা, এখানেও পার্থক্য 3 ঘন্টা। 12টা থেকে 3টা, এখানেও পার্থক্য 3 ঘন্টা। কিন্তু আমরা ঘর নিয়েছি হলো 5টা। এখানে সেটাই বলেছি যে এক্স অক্ষের প্রতি 5 ঘর সমান 3 ঘন্টা সময় ধরে। ঠিক আছে, এবং ওয়াই অক্ষের প্রতি 5 ঘর সমান 1 ডিগ্রি ফারেনহাইট ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। তাহলে ওয়াই অক্ষের এই যে 99 থেকে 100, এখানে ঘর আছে 5টা কিন্তু তাপমাত্রা আছে একটা। 100 থেকে 100 এখানে কিন্তু ঘর আছে 5টা কিন্তু তাপমাত্রা হচ্ছে 1। তো এখানে আমরা সেটাই বলেছি যে ওয়াই অক্ষের প্রতি 5 ঘর সমান 1 ডিগ্রি ফারেনহাইট ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। আর ওয়াই অক্ষে 0 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে 0 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বোঝাতে এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো দেখেন, যখন হচ্ছে সকাল 6টা, তখন তার তাপমাত্রা ছিল হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। আমরা এখানে যদি একটু দেখাই, দেখেন, যখন হচ্ছে সময় সকাল 6টা, তখন হচ্ছে তার তাপমাত্রা 102। এই যে যখন হচ্ছে সময় 6টা, তখন তার তাপমাত্রা হচ্ছে কত, 102। এই যে 102। ঠিক আছে, এখানে আমরা একটা ফোঁটা দেব। এরপর হচ্ছে যখন হচ্ছে সকাল 9টা, তখন তার তাপমাত্রা হচ্ছে 101, 100। দেখেন, 9টা, তখন তার তাপমাত্রা হচ্ছে 100। এই যে একদম 9-এর উপরে এবং 100-তে আমরা ফোঁটা দিয়েছি। এরপর হচ্ছে দুপুর 12টা, তখন তার তাপমাত্রা হচ্ছে 104। এই যে দুপুর 12টা, তখন তার তাপমাত্রা হচ্ছে এই যে 104। ঠিক আছে, এখানে আমরা একটা ফোঁটা দিয়েছি, সোজা 12-র উপরে যায় আমরা এখানে একটা ফোঁটা দিয়েছি 104। এরপরে দেখেন বিকাল 3টা, তখন তার তাপমাত্রা হচ্ছে কত, 101। এই যখন বিকাল 3টা, তখন তার তাপমাত্রা হচ্ছে 101। ঠিক আছে, এই সোজা আমরা এখানে একটা ফোঁটা দিয়েছি। ঠিক আছে, এরপরে যখন সন্ধ্যা 6টা, তখন তার তাপমাত্রা হচ্ছে 102। এই যে সন্ধ্যা 6টা, তখন
কি বলা হয়েছিল 12 ঘন্টার তাপমাত্রা প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে তাপমাত্রাগুলো আছে সেগুলোর গড় মধ্যক প্রসরক দেখাবো, দেখানোর পর আমরা তাপমাত্রাগুলোর সম্বন্ধে একটু বলবো। তো দেখেন, তো এখানে আমরা যদি গড় তাপমাত্রা বের করি যে আসলে গড় তাপমাত্রা কত, তাহলে উপাত্ত সময়ের সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। তো আমরা যোগ করে, যেহেতু এখানে উপাত্ত 5টা বা 5টা তাপমাত্রা 5 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে গড় তাপমাত্রা 101.8 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে গড় সাজিয়ে আমরা পাই। এখন আমরা বের করবো হচ্ছে প্রসরক। ঠিক আছে, উপাত্ত মধ্যক বের করব, উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রথমে 100, এরপর হচ্ছে 101, এরপরে 102, 102, 104। ঠিক আছে, তো এখানে যেহেতু উপাত্ত 5টা, তো মাঝামাঝি মানটাই হবে মধ্যক, তো মাঝামাঝি আছে 102। ঠিক আছে, তার কারণে মধ্যক হবে 102। তো দেখেন এখানে তারপর আমরা বলেছি যেহেতু এখানে উপাত্তের সংখ্যা 5 যা বিজোড় সংখ্যক, তার মানে মধ্যক তাহলে কত হবে, মধ্যক হবে উপাত্তের সংখ্যা যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে 5 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ, তো এখানে আমরা পাই হচ্ছে 102। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন তাহলে এখানে 102, আমরা তাহলে মধ্যক পাইলাম হচ্ছে কত, 102। ঠিক আছে, মধ্যক আমরা পাইলাম হচ্ছে 102। এখন এখানে 102 সংখ্যাটি দুইবার আছে। আমরা যে আমাদের যে 5টা উপাত্ত দেওয়া আছে বা 5টা যে আমাদের তাপমাত্রা দেওয়া আছে, দেখেন 102, 100, 104, 101, 102, তো 102 আছে হচ্ছে দুইবার। তার কারণে আমরা বলতে পারি এখানে হচ্ছে প্রসরক কত হবে, 102 হবে, বা 102 ডিগ্রি ফারেনহাইটটাই হবে হচ্ছে আমাদের প্রসরক। সুতরাং উক্ত উপাত্তের প্রসরক হবে কত, 102 ডিগ্রি ফারেনহাইট। অতএব 12 ঘন্টা সময়ের মধ্যে সুজনের শরীরের গড় তাপমাত্রা হচ্ছে 101.8 ডিগ্রি ফারেনহাইট। রেখাচিত্র হতে দেখা যায় সকাল 9টায় তাপমাত্রা নেমে 100 ডিগ্রি হয়। ঠিক আছে, কিন্তু দুপুর 12টায় তাপমাত্রা বেড়ে 104 ডিগ্রি হয়, আবার বিকাল 3টায় তাপমাত্রা নেমে 101 ডিগ্রি হয়, সকাল 6টা ও সন্ধ্যা 6টায় তাপমাত্রা 102 ডিগ্রিতে স্থির থাকে। ঠিক আছে, তো এটাই আসলে আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এরপরে সর্বশেষ আমাদের যে 25 নম্বর প্রশ্ন আছে, আমরা একটু সেটা লক্ষ্য করি। দেখেন এখানে কি বলা আছে যে একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো: 21, 37, 40, 22, 39 এভাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই সংখ্যাগুলো দেখতে পারো, তোমাদের বইয়েই আছে। তো এখানে ক নাম্বারে বলা আছে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো। ঠিক আছে, আমরা মানে ঊর্ধ্বক্রমে সাজাবো অথবা মানে নিম্নক্রমে সাজিয়ে লিখবো। আর খ নাম্বারে কি বলছে, উপাত্তগুলোর মধ্যক ও প্রসরক নির্ণয় করো। এরপরে গ নাম্বারে বলছে প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে এখানে সাজিয়ে পাই, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। অর্থাৎ সবচাইতে ছোট 21, তার চাইতে ছোট বড় 22, ঠিক আছে, তার চাইতে বড় 25, তার চাইতে বড় 32, তার চাইতে বড় 35, তার চাইতে বড় 37, তার চাইতে বড় 39, এরপরে 40। তো আমরা সাজিয়ে দেখাইলাম। এরপরে হচ্ছে মধ্যক নির্ণয়। এখানে উপাত্তের সংখ্যা যেহেতু 30, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি উপাত্তগুলো আমরা দেখলে এখানে গণলে আমরা দেখতে পারবো যে এখানে আসলে 30টা উপাত্ত আছে, যা হচ্ছে জোড় সংখ্যক। এক্ষেত্রে সংখ্যাগুলোকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 15টি করে সংখ্যা পাওয়া যাবে। তার মানে 15 মধ্যক তাহলে কী হবে, 15 আর 16তম পদের যে যোগফল তাকে 2 দ্বারা ভাগ করলেই যেটা হবে সেটাই হবে মধ্যক। 15 ও 16 পদদ্বয়ের গড়েই হবে আমাদের মধ্যক। তো দেখেন তাহলে মধ্যক কি হবে, 15তম ও 16তম পদের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে 15তম পদ হচ্ছে কত, 32, 16তম পদ হচ্ছে 32। তাহলে 32 আর 32 যোগ করলে 64, একে 2 দ্বারা ভাগ করলে 32, তাহলে নির্ণয় মধ্যক 32। এরপরে প্রসরক, এখানে 21 আছে 2 বার, 22 আছে 8 বার, 25 আছে 2 বার, 32 আছে 4 বার, 35 আছে 3 বার, 37 আছে 5 বার, 39 আছে 3 বার, আর 40 আছে হচ্ছে 3 বার। যেহেতু 22 আছে সর্বাধিক 8 বার, সুতরাং নির্ণয় প্রসরক হবে কত, 22। তাহলে মধ্যক 32 আর প্রসরক আমরা পাইলাম 22। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে সর্বশেষ গ নাম্বার। আমাদের কি বলছে, রেখাচিত্র অঙ্কনের জন্য সারণী। আমাদেরকে যেহেতু রেখাচিত্র অঙ্কন করতে হবে, তো দেখেন রেখাচিত্র অঙ্কনের জন্য আমরা প্রথমত এখানে সারণী নিয়েছি। তাহলে সংখ্যা হলো 21, যার
21 আছে, যার ঘটন সংখ্যা হচ্ছে 2। এরপরে 22 আছে, সর্বাধিক হচ্ছে 8 বার, 25 আছে 2 বার, 32 আছে হচ্ছে 4 বার, 35 আছে 3 বার, 37 আছে 5 বার, 39 আছে 3 বার, 40 আছে 3 বার। ঠিক আছে, এগুলো সংখ্যা আর এগুলো হচ্ছে ঘটন সংখ্যা, সংখ্যা ঘটন সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে 21, এই 21টা যে কয়বার আছে সেটা হচ্ছে ঘটন সংখ্যা। ঠিক আছে, অথবা গণসংখ্যাও আমরা বলতে পারি। আচ্ছা দেখেন, আশা করি রেখাচিত্র অঙ্কনের জন্য সারণীটা কিভাবে লিখব। প্রথমে সংখ্যাগুলো লিখব, আর 21 কতবার আছে সেটাকে আমরা ঘটন সংখ্যা অথবা গণসংখ্যাও বলতে পারি, তো আমরা সেভাবে বলবো। এভাবে আমরা বললাম। এরপরে হচ্ছে রেখাচিত্র অঙ্কন। আমরা আসলে কিভাবে ছকটা অঙ্কন করেছি আমরা এখানে একটু বলি। ছক কাগজে এক্স অক্ষ বরাবর সংখ্যা, এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি? সংখ্যা। আর ওয়াই অক্ষ বরাবর নিয়েছি হলো ঘটন সংখ্যা। এক্স অক্ষ বরাবর নিয়েছি সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর নিয়েছি ঘটন সংখ্যা। এখানে এক্স অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে এক একক ধরে আমরা যে এক্স অক্ষ বরাবর কি নিয়েছিলাম? সংখ্যা। তাহলে এক্স অক্ষের যে গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারে 2 বর্গ ঘর সমান আমরা সংখ্যা এক একক নিছি। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি 4 ঘর সমান আমরা হচ্ছে আমাদের যে ঘটন সংখ্যা, সেই ঘটন সংখ্যা এক একক ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। তো দেখেন এখানে আমরা কিভাবে অঙ্কন করলাম একটু দেখাই। এই যে এক্স অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এক্স অক্ষ বরাবর আমাদের আছে হলো সংখ্যা, আর ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর আছে হলো ঘটন সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর দেখেন আমরা কি করেছিলাম, যে এক্স অক্ষের হচ্ছে 2টা ঘর সমান আমরা সংখ্যা নিয়েছি হলো একটা। আর এই যে 0 থেকে 21 পর্যন্ত যে সংখ্যাগুলো, 21-এর আগ পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে আমরা এখানে হচ্ছে ছেদ চিহ্ন ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে শুরু করেছি, তাহলে 21 আমরা হচ্ছে 2 ঘর সমান আমরা হচ্ছে একটা সংখ্যা নিয়েছি। তাহলে 21-এর পর আমাদের আছে হলো 22, তাহলে 2টা ঘরে যে একটা 2টা এখানে দিয়েছি 22। এরপরে হচ্ছে দেখেন আমাদের আছে হলো 25, তাহলে 22 থেকে 25 পর্যন্ত 22, 23, 24, 25 আমাদের সংখ্যা আছে 3টা, তাহলে এখানে ঘর আছে 6টা। দেখেন 1 2 3 4 5 6, তাহলে 6 ঘর পর আমরা নিয়েছি 25। এরপরে হচ্ছে 25-এর পরে আমাদের আছে হলো 32, তাহলে 25 থেকে 32 পর্যন্ত আমাদের সংখ্যা আছে কয়টা? 25, দেখেন 26 27 28 29 30 31 32, 7টা। তাহলে এখানে আমরা ঘর নিয়েছি 14টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 14 ঘর পর আমরা 32 দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের আছে 35, তাহলে 32 থেকে 35, 32 33 34 35, অর্থাৎ তিন ঘর, 3টা আমাদের সংখ্যা আছে, এই কারণে আমরা 3 দুগুণে 6টা ঘর পরে 35 নেব। তাহলে 1 2 3 4 5 6, 6 ঘর পর আমরা 35 লিখেছি। এরপর আছে 37। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা আছে 2টা, 4টা ঘর পরে 37 বসাবো। 1 2 3 4, এই 4 ঘর পরে 37 বসাচ্ছি। এরপরে 39, সেমভাবে 4 ঘর পরে 39 বসাবো। যেহেতু 37 থেকে 39 পর্যন্ত সংখ্যা আছে 2টা, তাহলে 1 2 3 4, এই 4 ঘর পরে 39। এরপরে 40, যেহেতু 39 40, ঠিক আছে, 39 পরে 39-এর পরেই 40, তার মানে 39-এর 2 ঘর পরে আমরা 40 নেব। তাহলে 1 2, এই যে 2 ঘর পরে 40 বসাইছি। ঠিক আছে, এরপরে আমরা কি বলেছিলাম, যে ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে 4টা ঘর সমান, গ্রাফ পেপারে 4টা ঘর সমান আমরা একটা ঘটন সংখ্যা নেব। তাহলে এই 0 থেকে এই যে এখান পর্যন্ত 4টা ঘর আছে, দেখেন 1 2 3 4, এই 4 ঘর পর আমরা 1 দিয়েছি। এরপর 1 2 3 4, এই 4 ঘর পর আবার 2 দিয়েছি। এরপর 1 2 3 4, এরপর 4 ঘর পর আবার 3 দিয়েছি। এভাবে আমরা হচ্ছে 8 পর্যন্ত নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত ঘর আছে 4টা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে 21 যে আমাদের হচ্ছে সংখ্যাটা, এই 21 সংখ্যাটা ছিল হচ্ছে 2 বার। কতবার ছিল? 2 বার। তাহলে এই যে ঘটন সংখ্যা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই যে এখানে আমাদের 2 ঘর, 2 কোথায় আছে? এখানে। তাহলে 21-এর মাথার উপরে এখানে 2 কোথায়? এখানে। আমরা এখানে একটা ফোঁটা দেব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 22, 22-এর ক্ষেত্রে আমাদের ঘটন সংখ্যা, অর্থাৎ 22 ছিল সর্বাধিক হচ্ছে 8 বার, এই যে 8 বার। তাহলে দেখেন এই যে 22-এর একদম যে রেখাটা আছে সেই সোজায় এই যে 8 কোথায় আছে, দেখেন এই সোজায় আমরা এখানে দিয়েছি হলো একটা বিন্দু দিয়েছি। ঠিক আছে, যেখানে যায় বিন্দুটা পড়ে। এরপরে 25, 25 কোথায় আছে? দেখেন 25 আছে সর্বাধিক হচ্ছে 2 বার, এই কারণে 25-এর সোজায় উপরে হচ্ছে আমরা এই যে এখানে 2 আছে, 2 এর এখানে একটা ফোঁটা দিয়েছি। এরপরে হচ্ছে 32, 32-এর 32 সংখ্যাটা কতবার আছে? 32 সংখ্যাটা আছে হলো 4 বার। ঠিক আছে, তো এই যে দেখেন 4, তাহলে 4-এর সোজায় আর 32-এর উপরে আমরা এখানে বিন্দু দিয়েছি। এরপরে 35, 35 আছে হচ্ছে 3 বার, 35 সংখ্যাটা 3 বার আছে, এখানে 35-এর ঠিক উপরে এই যে 3 কোথায়? 3 এসে আমরা এখানে বিন্দু দিয়েছি।
সেমভাবে 37 দিয়েছি, সেমভাবে 39, 40 আমরা দিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে এগুলো রেখা টানছি। দেখেন 21 থেকে আমরা অর্থাৎ এই যে 2 থেকে 8 পর্যন্ত গেছি, এরপরে 8 থেকে আবার হচ্ছে আমরা 2-এ এসেছি, 2 থেকে আবার হচ্ছে গেছি হলো 4-এ, এরপরে 3, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে কত 3, আবার 3। ঠিক আছে, আমরা জাস্ট এগুলো যোগ করে দিয়েছি আর কি। তো আশা করি কীভাবে গ্রাফ পেপারটা আমরা লিখলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা যদি কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাইতে পারো। তো আজকে এ পর্যন্তই আলোচনা, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।